উপন্যাস বাজারের নিহিত কোন্দল এবং অন্যান্য রচনা থেকে এর চতুর্থ পর্ব দুপুরে সন্ধ্যার মেঘ, তার দ্বিতীয় ভাগের কিছু অংশ পড়ছি। রক্ত আর সোনার আগুনে জ্বলতে থাকা ঝোপের আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম প্রত্যেকেই। কবি, লম্পট, সন্ন্যাসী, মেছনি, জিজিবিষা, লম্পটের কুকুর এবং আমরা শুয়েছিলাম জমাট বাঁধা সেই হ্রদের সামনে। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। আমাদের ঘুম ভাঙল অসংখ্য কাকের ডাকে। তখনও আকাশ মাছের রক্ত ধোয়া জলের মতো লাল। দূরে সবুজ ঘাসের ওপর বসে আছে নিয়তির খরগোশ আমাদের দিকে তাকিয়ে। এরাই কি ভ্যান গঘের গম ক্ষেতের কাক? আমি কবিকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কবি বললেন। কথা বলার চেষ্টা করো ওদের সাথে। ওদের তৈরি করেছেন এক রুক্ষ দেবদূত। আমি দেখলাম তাদের ওড়ার দিক অনিশ্চিত, তবু যেন তারা আমাদের দিকেই এগিয়ে আসছে মৃত্যুর ইঙ্গিতের মতো। কবি তাদের দিকে তাকিয়ে বললেন, লা ত্রিস্তে সে দূরে রাত উজুরস মেল দেজির রেস্তে। কাকেরা তখনও উড়ছে আমাদের মাথার উপরে, অনিশ্চিত তাদের ওড়ার দিক। কবি আবার বললেন, লা ত্রিস্ত্রে সে দূরে রাত উজুরস, এবং বলতেই থাকলেন, লা ত্রিস্ত্রে সে দূরে রাত উজুরস, লা ত্রিস্ত্রে সে দূরে রাত উজুরস, লা ত্রিস্ত্রে সে দূরে রাত উজুরস। ধীরে ধীরে কাকেরা নেমে এলো মাটিতে। আমাদের আশেপাশেই ছড়িয়ে বসলো তারা। তাদের গায়ের রং বিরাট রাত্রির মতো কালো। ওরা কি কথা বলবে আমাদের সাথে? কবিকে জিজ্ঞেস করলাম। নিশ্চয়, কবি বললেন, যে কোনো কথা বলতে পারো ওদের সাথে। তোমরা কি জানতে আমরা এখানে আসব? তোমরা তো ছিলে জমাট বাঁধা হ্রদের ওপারে। আমি একটি কাককে বললাম। আমরা সব কিছুতেই নিজেদের আগ্রহী করি এবং সমস্ত কিছু পর্যবেক্ষণ করি, বলল ভ্যান গঘের গম ক্ষেতের একটি কাক। শত অস্পষ্ট জিনিস, যেখানে মানুষের অভিজ্ঞতা এখনো আলো ফেলে না, আমরা সেসব দেখতে পাই। আরেকটি কাক বলল এই কথা। তোমরা কি সত্যি ভ্যান গঘের গম ক্ষেতের কাক? আমি বললাম, আমাদের তৈরি করেছেন এক রুক্ষ দেবদূত। একটি কাক বলল, অশান্ত আকাশের নিচে বিস্তীর্ণ গমক্ষেত আমাদেরকে নিজের পথ থেকে বিচ্যুত না করেই প্রকাশ করছে আমাদের দুঃখ এবং চরম একাকিত্ব। তোমাদের আগে কারা ছিল, নাকি তোমরাই আছো শুরুর দিন থেকে? সন্ন্যাসী জিজ্ঞেস করল। প্রাচীনরা, যারা প্রকৃতিতে এবং প্রকৃতির সাথে আমাদের থেকে অনেক বেশি সম্পূর্ণভাবে বেঁচেছিলেন, তারাও এটাই অনুসরণ করতেন। আমাদের কথা ঋষি পাখির দিক নির্দেশনা। আমাদের ওড়ার দিক অনিশ্চিত, এবং এটা একটা কেন্দ্রীয় পথ যা আসলে কোথাও যায় না। একটা নাটকীয় মেঘলা ও অশান্ত আকাশের নিচে বাতাসে ভেসে যাওয়া গমক্ষেত, যা প্রায় আগুনের মতো। তার উপর আমরা উড়ছি, উড়েই চলেছি। ওপারে আকাশ অন্ধকার হয়ে এসেছে, মৃত্যুর ইঙ্গিতের মতো। তার নিচে আমরা এগিয়ে যাচ্ছি তোমাদের দিকে। তোমাদের খুশি করার জন্য রুক্ষ দেবদূত আমাদের তৈরি করেননি। একটি কাক বলল, লা ত্রিস্ত্রে সে দূরে রাত উজুরস। দুঃখ, কেবল দুঃখই চিরস্থায়ী হবে। হ্যাঁ, কবি বললেন, তবু কামনা জেগে রয় মেল দেজির রেস্তে। কবি উঠে দাঁড়ালেন এবং মাছের রক্ত ধোয়া জলের মতো লাল আকাশের দিকে তাকিয়ে দুহাত সামনে বাড়িয়ে চিৎকার করে বলতে থাকলেন, মেল দেজির রেস্তে, মেল দেজির রেস্তে। তবু কামনা জেগে রয়, তবু কামনা জেগে রয়।